হ্যালো স্টুডেন্ট, আই অ্যাম গোবিন্দ। ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট, তোমাদের 2025 সালে এসএসসি সিএইচএস এর যাদের এক্সাম ছিল তারা অবশ্যই দেখেছো যে এডিকুইটি প্যাটার্নের অনেকটাই সমস্যা কিন্তু স্টুডেন্টদের হচ্ছে। বিশেষ করে এডিকুইটি প্যাটার্নে কিসে কিসে সমস্যা হচ্ছে? এক নম্বর কথা হলো জিকে, জেনারেল নলেজ, যেটা নাকি যা পড়ছে ছেলে মেয়ে সেই ধরনের কোনো প্রশ্নই তেমন একটা আসছে না। আর আরেকটা সমস্যা যেটা, ইংলিশের মান কিন্তু আগের থেকে অনেক উন্নত হয়েছে টিসিএস এর থেকে। তো আজ আমরা দেখে নেব 12ই নভেম্বর 2025-এর দ্বিতীয় শিফটে কি কি জিকে কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। ঠিক আছে? আর তোমরা যদি সাড়া দাও এই ভিডিওর প্রতি, তাহলে কিন্তু আমি আরও তোমাদের জন্য আরও শিফট কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করে দেব। তো এই ভিডিওটার যদি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে কিন্তু ক্লিক করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ওখানেই কিন্তু সমস্ত সিএইচএসএল এ আসা সমস্ত কিন্তু জিকের প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক এডিকুইটি প্যাটার্নের প্রশ্ন এবছর কি এসেছে। তো প্রথম প্রশ্ন বলছে, টোকিও অলিম্পিকে সি এ ভবানী দেবী কোন খেলাধুলার সাথে যুক্ত? তো ভবানী দেবী কোন খেলার সাথে যুক্ত, প্রথমে একটা স্ট্যাটিক জিকের একটা কিন্তু কোশ্চেন তোমার কাছে জিজ্ঞাসা করেছে। তো ভবানী দেবী অপশন দিয়েছে ফেন্সিং, শুটিং, ব্যাডমিন্টন না ভলিবল। উত্তর কিন্তু হবে ফেন্সিং। তোমরা সকলেই জানো ফেন্সিং কিন্তু কি একটা তরবারি নিয়ে কিন্তু এই খেলাটা হয়, ফেন্সিং খেলাটা। এবং ভারতের প্রথম মহিলা ফেন্সার যিনি কিন্তু এই টোকিও অলিম্পিকে কিন্তু অংশগ্রহণ করেছিল, প্রথম ফেন্সার, যার নাম কি ভবানী দেবী। চলে আসি তার পরের প্রশ্ন। কি বলছে? বলছে যে হু ওয়াজ দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া চেয়ারম্যান অ্যাজ অফ 31 মে 2025। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের ধরন দেখো একটু। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের নাম জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, বার কাউন্সিল অফ ইন্ডিয়া কি জিনিস অনেকেই হয়তো জানে না। এটা একটা স্ট্যাচুটরি বডি, যে বডিটা কিন্তু কিসের সাথে যুক্ত? বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন ল কলেজ, এই সমস্ত পরিদর্শনের সাথে কিন্তু যুক্ত। তাহলে যথেষ্ট টাফ অনেক ছেলে মেয়েদের কাছে। অপশান দিয়ে দিয়েছে অশোক অরোরা, মান্নান মিশ্র, কুমার মিশ্র, নাকি বিকাশ সিং, নাকি দুষ্যন্ত দাভে। উত্তর কিন্তু হবে অপশান বি, মান্নান কুমার মিশ্র। তাহলে মান্নান কুমার মিশ্র কিন্তু বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান। ঠিক আছে? আর দেখতেই পাচ্ছ তোমরা সিএইচএসএলেও কিন্তু 2025-এরই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জিজ্ঞাসা করছে। একটু গুরুত্ব দিতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি। তাহলে এসএসসি বলো আর রেলওয়ে বলো, যে কোনো জায়গাতেই কিন্তু আসছে। আচ্ছা, বলছে যে ওমেন এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম তোমরা সকলেই জানো 2025-এ যেটা লঞ্চ হয়েছে। তো এম্পো হার বীজ স্বপ্ন কি উড়ান ইন কোলাবোরেশন উইথ হুইচ পার্টনার, কার সাথে এটা কোন প্রতিষ্ঠানের সহযোগিতায় শুরু করেছে এই যে স্বপ্ন কি উড়ান যেটা? অপশন দিয়েছে নিউ শপ, টাটা ট্রাস্ট, আজাদ ফাউন্ডেশন, নাকি জিও ওয়ার্ল্ড। এর উত্তর হবে নিউ শপ। নিউ শপের সাথে কিন্তু এই উদ্যোগটা বা উদ্যোগ মানে এই প্রতিষ্ঠানের সহযোগিতায় কিন্তু এটা শুরু হয়েছে। হ্যাঁ, তার পরের প্রশ্ন দেখো, 4 দাগের, ন্যাশনাল জিও স্পেশিয়াল মিশনের প্রধান উদ্দেশ্য কি? ভীষণ ইম্পর্টেন্ট। আর তোমরা যদি একটু লক্ষ্য করো, রেল বলো এসএসসি বলো, সব পরীক্ষাতে এর উপরে একটা প্রশ্ন আসছে। যারা কিনা প্রশ্ন ঘাটে তারাই একমাত্র জানতে পারবে, না হলে ছেলে মেয়েরা বেশিরভাগ জানতেই পারবে না। তো ন্যাশনাল জিওস্পেশিয়াল মিশনের লক্ষ্য কি? এর লক্ষ্য হলো শাসন ও উন্নয়নের জন্য সমন্বিত জিওস্পেশিয়াল অবকাঠামো তৈরি ও পরিচালনা করা, নাকি সমস্ত জেলা ডিজিটালি সংযুক্ত করা, নাকি কৃষি সংস্কারের জন্য
জিও ডেটা তৈরি করা, নাকি দুর্যোগ ব্যবস্থাপনার জন্য স্যাটেলাইট তথ্য সংগ্রহ করা? উত্তর কিন্তু অপশান এ হবে। তুমি দেখেই বুঝতে পারছো জিও স্পেশাল লেখা রয়েছে, তার মানে এইটাই অপশান হবে। কিন্তু বিষয়টা কি? বিষয়টা হলো গ্রামগঞ্জ বা তোমার শহর এলাকায় সমস্ত যে ল্যান্ড আছে সেগুলো কিন্তু সবই, যত ল্যান্ড আছে সেটা একটা অ্যাপের মাধ্যমে সেটাকে অনলাইনে অন্তর্ভুক্ত করা, এটাই কিন্তু জিও স্পেশাল মিশনের কিন্তু প্রধান প্রধান উদ্দেশ্য। চলে আসছি তার পরের প্রশ্ন। 2011 থেকে 2025 সালের মধ্যে ভারতের ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা 89% পৌঁছেছে। এটি কোন সূচকের প্রতিবেদনে উল্লেখ আছে? বাহ বাহ, কি ভয়ঙ্কর প্রশ্ন! হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা 89% পৌঁছেছে, মানে ভারতের যত সমস্ত জনসংখ্যা আছে তার 89%ই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছে। এটা কোন কোন প্রতিবেদনে, কোন সূচকের প্রতিবেদনে উল্লেখ কিন্তু আছে? এটা আমার প্রশ্ন। অপশান দিয়েছে গ্লোবাল ফিনডেক্স 2025, নাকি ফিসকাল হেলথ ইন্ডেক্স 2025, নাকি গ্রস ফিনান্সিয়াল ইন্ডেক্স 2025, নাকি ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ফিনান্সিয়াল এডুকেশন। অপশান এ হবে এর সঠিক উত্তর, গ্লোবাল ফিনডেক্স 2025। আচ্ছা, এই গ্লোবাল ফিনডেক্স 2025 যেটা, এই এই যে যে সূচকটা, এটা কে প্রকাশ করে? এটা ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু প্রকাশ করে, ওয়ার্ল্ড ব্যাংক। এটা একটু মনে রেখো, ঠিক আছে? চলে আসি তার পরের প্রশ্ন। প্রজেক্ট ড্যাশ হলো বিশ্বের প্রথম আন্তর্দেশীয় বৃহৎ মাংসাশী প্রাণী স্থানান্তর প্রকল্প। প্রজেক্ট ড্যাশ ইজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ইন্টারকন্টিনেন্টাল লার্জ কার্নিভোর ট্রান্সলোকেশন প্রজেক্ট। তাহলে প্রজেক্ট কোনটা? অপশান দিয়েছে লায়ন, চিতা, ক্রোকোডাইল, নাকি প্যান্থার। উত্তর হবে অপশান বি, চিতা। তো তোমরা জানো ভারত কিন্তু নামিবিয়া আর দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু চিতা এনেছে, একটু মনে রেখো কোথা কোথা থেকে এনেছে। নামিবিয়া আর সাউথ আফ্রিকা, এই দুই জায়গা থেকে কিন্তু চিতা কিন্তু ভারত এনেছে। হ্যাঁ, আচ্ছা, দা পরের প্রশ্ন কি বলছে, দ্য ইলিসিস্ট হ্যাপিনেস অফ আদার পিপল বইটির লেখক কে? বইয়ের লেখক এসেছে একটা, আর বইয়ের লেখক কিন্তু তোমার প্রত্যেক শিফটে একটা করে জিজ্ঞাসা করছে, সুতরাং খুব গুরুত্ব দিতে হবে বুকস অ্যান্ড অথরের প্রতি। হ্যাঁ, তাহলে দ্য দ্য ইলিসিট হ্যাপিনেস অফ আদার পিপল বইটি কার লেখা? অপশান দিয়েছে জ্যানিস পারিয়াত, মধুরী বিজয়, নীল মুখার্জি, নাকি মানু জোসেফ। উত্তর হবে অপশান ডি, মানু জোসেফ। মানু জোসেফের লেখা এই বইটাই কি আছে, বিশেষ করে পরিবার, সমাজ আর মানুষের আচরণ বিষয়ক বিভিন্ন গভীর অনুভূতির কিন্তু ব্যাখ্যা রয়েছে। অভঙ্গ বাণী ভক্তিগীতি ভারতের কোন রাজ্যের? তাহলে দেখো পরের যে প্রশ্নটা, এটার অপশান কি কি দিয়েছে। এটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন, দেখেই বুঝতে পারছো। তো মণিপুর, মহারাষ্ট্র, নাকি পশ্চিমবঙ্গ, নাকি তামিলনাড়ু। তো অভঙ্গ বাণী এই যে ভক্তিগীতিটা, এটা অ্যাকচুয়ালি মহারাষ্ট্র রাজ্যের কিন্তু একটা ভক্তিগীতি। আচ্ছা, মহারাষ্ট্র রাজ্যের যে সন্ত দাগ একজন যে সন্ত যে তুকারাম, ঠিক আছে, তারপরে দাগ্গনেশ্বর, এরা কিন্তু ভক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিল, এবং এরাই কিন্তু এই অভঙ্গবাণী এইটার কিন্তু প্রচার প্রসার করে। চলে আসি পরের প্রশ্ন। 9 দাগেরটা কি বলছে দেখে নাও। ঝোরা নৃত্য যা হোলির পূর্ণিমার রাতে অনুষ্ঠিত হয় কোন রাজ্যের? এটা ঝোরা নৃত্য, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আগেও তোমরা পেয়েছো। অপশান দিয়েছে গোয়া, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, নাকি কর্ণাটক। এর উত্তর হবে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে হোলির পূর্ণিমা রাতে কিন্তু নারীরা হাত ধরে বৃত্তাকারে কিন্তু এই নৃত্য করে থাকেন। তাহলে ঝোরা নৃত্য কোথায়? উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের মহিলারা কিন্তু এই নৃত্য নাচে। চলে আসি তার পরের প্রশ্ন।
নিরক্ষীয় সমতলে 0 ডিগ্রি ইনক্লিনেশন ও প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় অবস্থানকারী উপগ্রহকে কি বলে? তাহলে এই পৃথিবীর নিরক্ষীয় তলে 36,000 কিলোমিটার উচ্চতায় যে উপগ্রহটা থাকবে তাকে কিন্তু বলা হবে ভূসমলয় উপগ্রহ। এখানে কি দিয়েছে? জিও স্টেশনারি, তাই তো? অপশন বি সঠিক অ্যান্সার। আর বাংলায় ভূসমলয় উপগ্রহ থাকতে পারে, হ্যাঁ। আর মেরু অঞ্চলে 500 থেকে 800 মিটার উচ্চতায়, 800 কিলোমিটার উচ্চতায় যে উপগ্রহ থাকে তাকে কিন্তু মেরু উপগ্রহ বলে। তাহলে মেরু উপগ্রহ থেকে আগামী দিনে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে 500 থেকে 800 কিলোমিটার, আর এটা হলো 36,000 কিলোমিটার। ঠিক আছে, 36,000 কিলোমিটার উচ্চতায় কিন্তু ভূসমলয় উপগ্রহ থাকে। চলে আসি তার পরের প্রশ্নে। 11 দাগের প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোনটি বাষ্পীভবনের হারকে প্রভাবিত করার প্রধান উপাদান নয়? তাহলে বাষ্পীভবন তোমরা সকলেই জানো, তরলকে যদি খোলা অবস্থায় রেখে দেওয়া হয় তো কিছুদিন পর দেখবে যে তরলের যে তলটা সেটা কিন্তু ধীরে ধীরে নেমে যাচ্ছে, তাই না? এবং এই নেমে যাওয়ার পিছনের কারণ হলো অনেক জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই বাষ্পীভবনের হারকে প্রভাবিত করে না কোনটা? তো করে কোনগুলো? অপশান বলছে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আপ্লাবন বা বয়েন্সি মানে হলো তোমার প্লবতা বলতে পারো এটাকে বাংলায়, প্লবতা, বায়ুর গতি, আর হিউমিডিটি বা আর্দ্রতা। যদি জলের যে তলটা, সেই তলটা যত বড় হবে তত কিন্তু বাষ্পীভবন বেশি হবে, তাহলে এর উপর তো নির্ভর করছেই। প্লবতা মানে কি? জলের মধ্যে কোনো একটা বস্তুকে যদি রাখো, সেই বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল জল কিন্তু প্রয়োগ করে বা তরল প্রয়োগ করে, তাকে প্লবতা বলে। তাহলে সেই প্লবতার সাথে কিন্তু বাষ্পীভবনের কোনো সম্পর্ক নেই, তাহলে কিন্তু এই প্লবতাই উত্তর হয়ে যাবে এক্ষেত্রে। আর বায়ুর গতি যত বেশি হবে তত কিন্তু বাষ্পীভবন বেশি হবে, কেননা এখান থেকে মনে করো বাষ্পীভবন হচ্ছে, বায়ুর গতি আসলো, এটাকে উড়িয়ে নিয়ে গেল, ফলে ফাঁকা জায়গার সৃষ্টি হয়ে গেল, ফলে আবার কি হবে? বাষ্পীভবন হবে। আর বায়ুর আর্দ্রতার সাথে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক তৈরি করে বাষ্পীভবন, তার কারণ আর্দ্র বায়ুতে যত বেশি আর্দ্রতা থাকবে তত কিন্তু বাষ্পীভবন কম হবে। চলে আসছি পরের প্রশ্ন। গুরুত্বজনিত বিভব শক্তি বলতে কি বোঝায়? গতিজ শক্তি, রাসায়নিক বিক্রিয়ার শক্তি, তাপ হিসাবে সঞ্চিত শক্তি, স্থানান্তরিত শক্তি, নাকি বস্তুর উচ্চতার কারণে সঞ্চিত শক্তি? তো তোমরা সকলেই জানো গুরুত্বজনিত বিভব বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বলতে কোনো একটা বস্তুকে যদি আমি উপরে তুলি তাহলে এই বস্তুটার মধ্যে একটা শক্তি mgh কিন্তু সঞ্চিত হয়, আর এটাকে কিন্তু বলা হয় গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা পোটেনশিয়াল বলতে এখানে বিভব না, এটা স্থিতিশক্তি হবে। হ্যাঁ, বাংলাটা একটু ভুল হয়ে গেছে। স্থিতিশক্তি, গুরুত্বজনিত স্থিতিশক্তি বলতে বোঝায় এই জিনিসটাকে, যে কোনো বস্তুকে যদি উচ্চতার কারণে বস্তুতে সঞ্চিত শক্তিটাকে কিন্তু বলা হয় স্থিতিশক্তি, যার ভ্যালু সবসময় মনে রাখবে mgh। চলে আসছি তার পরের প্রশ্ন। কি বলছে দেখো পরের প্রশ্ন। অক্টোবর 2024-এ ভারতের প্রথম স্বয়ংক্রিয় ইনডোর এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম, যার নাম হলো পবন চিত্র, এটি কোন বিমানবন্দরে উদ্বোধন করা হয়েছে? তাহলে এয়ার কোয়ালিটি কেমন আছে সেটা মনিটর করার জন্য একটা সিস্টেম, যেটা কিনা নাম কি পবন চিত্র, এটা একটা বিমানবন্দরে উদ্বোধন করা হয়েছে, তার নাম কি? অপশন দিয়েছে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর, বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর, জয়পুর, নাকি ত্রিবনন্তপুরম। এর উত্তর হবে ত্রিবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে পবন চিত্র নামক একটি এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম ইনস্টল করা হয়েছিল। তারপরে 14 দাগের প্রশ্ন কি বলছে? আগস্ট 2025-এ কোন রেল জোন প্রথম কম্পোস্টেবল মানে যেটা কিনা তোমার কম্পোস্ট মানে বুঝতেই পারছো যে
ব্যাকটেরিয়ার প্রভাবে কোনো জিনিস কম্পোস্ট হয়ে যাওয়া, তাহলে বায়োপ্লাস্টিক ব্যবহার করে, মানে যেটা কিনা কম্পোস্টেবল বায়োপ্লাস্টিক মানে যে প্লাস্টিকগুলো তোমার পরবর্তীতে বিনাশ ঘটবে যার। তাহলে কোন রেলওয়ে জোন এটা কিন্তু ব্যবহার করেছিল? অপশান দিয়েছে নর্দার্ন রেলওয়ে, দক্ষিণ রেলওয়ে, পশ্চিম রেলওয়ে, নাকি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। এর উত্তর হবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে, যার হেডকোয়ার্টার তোমরা সকলেই জানো আসাম। আসামের কিন্তু এই যে অনেকে ফর্ম ফিল আপ করো তোমরা, গুয়াহাটিতে কিন্তু যার হেডকোয়ার্টার। মনে রাখবে তাহলে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে যারা নাকি প্রথম কম্পোস্টেবল বায়োপ্লাস্টিক ব্যবহার করেছে। তার পরের প্রশ্ন কি বলছে, একটা ইতিহাস থেকেও প্রশ্ন দিয়েছে। দেখো এখনকার যা প্রশ্ন দেখেছি আমার কাছে সব শিফটেরই প্রশ্ন আছে, এবং সব শিফটের প্রশ্নই খুব ধীরে ধীরে তোমাদেরকে দিয়ে দেব, করিয়ে দেব। তোমাদের অবশ্যই তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে তোমরা কতটা ইন্টারেস্ট এর প্রতি। কারণ আগামী দিনে যারা এমটিএস দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আগামী দিনে যারা এসএসসি পরীক্ষা ক্র্যাক করতে চায় তাদের কিন্তু এগুলো জানাটা খুবই জরুরি। তাহলে বলছে কোন মুঘল সম্রাট তাদের নিজস্ব দরবারি কর্মচারীদের দ্বারা হত্যা হয়েছিলেন? অপশান দিয়েছে ফারুকশিয়ার, আরেকটা দিয়েছে আলমগীর টু। অপশান দেখো কেমনভাবে দিয়েছে, ওয়ানলি ওয়ান, ওয়ানলি টু, বোথ, নাকি নাইদার ওয়ান নাইদার নট, নাইদার ওয়ান নর টু। তাহলে অপশান হবে কিন্তু অপশান টু, মানে এটাই সঠিক অ্যান্সার হবে। মানে দুজনেই কিন্তু নিজস্ব দরবারি কর্মচারীদের দ্বারা কিন্তু হত্যা হয়েছিলেন, একজন হলো ফারুকশিয়ার, একজন আলমগীর টু। এবং এটাই কিন্তু প্রদর্শন করে যে পরবর্তীকালে মুঘল শাসন কিন্তু খুবই দুর্বল হয়ে পড়েছিল ফারুকশিয়ার আর আলমগীরের সময়, আলমগীর দ্বিতীয়। ঠিক আছে, তাহলে এক কথায় বলা যেতে পারে যে ওয়ান লাইনার টাইপেরই প্রশ্ন, খুব হয়তো বড় সড়ো কিছু না, কিন্তু তোমাকে ভালোভাবে জানতে হবে জিনিস, ফুটিয়ে নাটিয়ে পড়তে হবে। দেখো ইতিহাসের প্রশ্ন ছিল ঠিকই, কিন্তু তোমাকে একটু ডেপথে পড়াশোনা করতে হবে, এই হলো বিষয়। তার পরের প্রশ্ন বলছে চাহিদা ফাংশন গ্রাফিক্যাল উপস্থাপনাকে কি বলে? তো গ্রাফিক্যাল ডেপিকশন অফ ডিমান্ড ফাংশন, ডিমান্ড ফাংশনের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তাকে ডিমান্ড কার্ভই বলবে, একদম সহজ প্রশ্ন। আচ্ছা, ডিমান্ড কার্ভ সম্পর্কে আমরা এক্সট্রাভাবে কিছু জেনে নিই। এক্সট্রাভাবে যদি জানতে চাই তাহলে আমাকে এই ছবির দিকে একটু তাকাতে হবে। এইটা হলো ডিমান্ড কার্ভ। তাহলে প্রথমটা হলো ডিমান্ড কার্ভের ছবি, আর পরেরটা আমি এক্সট্রাভাবে তোমাদের আরেকটুখানি দেখিয়ে দিয়েছি, সাপ্লাই আর ডিমান্ড দুটো কার্ভের ছবি। এইটা হলো ডিমান্ড কার্ভ, আর এইটা হলো সাপ্লাই কার্ভ। দেখো দুজনের একদম পুরোপুরি বিপরীত টাইপের দেখতে, তাই না? ডিমান্ড কার্ভের ক্ষেত্রে একটা তুমি ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, নেগেটিভ স্লোপযুক্ত, আর সাপ্লাই কার্ভ হলো পজিটিভ স্লোপযুক্ত। কি জিনিস আমি একটু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনবে, তাহলে একমাত্র কিন্তু তোমরা আগামী দিনেও এর উপরে প্রশ্ন আসলে করতে পারবে। বলো, ডিমান্ড কারা করে? কনজিউমার ডিমান্ড করে, তাই তো? আর কনজিউমারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দেখি, তুমি বলবে যে দাদা যদি দাম বাড়িয়ে দিই তাহলে ডিমান্ড কমে যাবে। কনজিউমার যারা মানে ক্রেতা, যদি প্রাইস আমি হাই করে দিই তাহলে কিন্তু ডিমান্ড কমে যাবে কোনো একটা পণ্যের। তাহলে দেখো প্রাইস কোথায়, প্রাইস তো এই দিকে, প্রাইস এইটার ক্ষেত্রে দেখিয়ে দিই আগে আস্তে আস্তে। প্রাইস মনে করো উপরের দিকে ওয়াই অ্যাক্সিস বরাবর, আর ডিমান্ড মনে করো তোমার এক্স অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, তাহলে দেখো প্রাইস যখন অনেকটা হাই তখন দেখো ডিমান্ড কোথায়, এইখানে। আর যখন দেখো প্রাইস লো রয়েছে, P1 মনে করো লো প্রাইস, তখন দেখো কোয়ান্টিটিটা অনেক পরিমাণ বেশি নিচ্ছে, এক্স অক্ষর অনেকটা দূর গেছে না, তার মানে কি কোয়ান্টিটি বেশি, প্রাইস সেক্ষেত্রে কম। তারপরে দেখো P2 মানে প্রাইস যখন হাই, এখানে প্রাইস কি হাই রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ডিমান্ড দেখো মাত্র এইটুকু ডিমান্ড, তাই না? এইটুকু ডিমান্ড, তার মানে কি ডিমান্ড কমে গেছে। তাহলে এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক তৈরি করে। এটা হলো কনজিউমারের পয়েন্ট অফ ভিউ থেকে।
কেননা ডিমান্ড কিন্তু কনজিউমার করে। আচ্ছা, এইবার হলো ডিমান্ড গেল, এবার সাপ্লাইটা বোঝো। সাপ্লাই কার্ভ তোমরাই বলবে কার পয়েন্ট অফ ভিউ থেকে হবে সাপ্লাই কার্ভটা। তুমি বলে প্রডিউসারের, কার? প্রডিউসার, যে উৎপাদক, প্রডিউসারের পয়েন্ট অফ ভিউ থেকে হবে। তাহলে দেখো, যদি প্রাইস বেড়ে যায়, তুমি মনে করো কোনো একটা বাজারে মালপত্র নিয়ে যাও, যেই তো মনে করো তোমার একটা কোম্পানি আছে বা তুমি কিছু উৎপাদন করো, কিছু ধান টান চাষ করেছো বা কোনো কিছু একটা ফসল উৎপাদন করো, তাহলে প্রাইস যখন বেড়ে যাবে তোমার টার্গেট থাকবে আমি সাপ্লাই বাড়িয়ে দেবো। সাপ্লাই বাড়িয়ে দেবো মানে ছোট ছোট মনে করো কোনো কপি লাগিয়েছো মনে করো তুমি, হ্যাঁ সাপোজ, ছোট ছোট কপিগুলোও তুমি নিয়ে চলে যাবে বাজারে। কেন? কেননা প্রাইস তো হাই রয়েছে। তাহলে প্রাইস হাই মানে তুমি তখন সাপ্লাইও কি করে দেবে? বাড়িয়ে দেবে। ঠিক আছে, ছোট খাটো কিছুই আর দেখবে না, সাপ্লাই তোমার বাড়িয়ে দেওয়াটাই তোমার টার্গেট থাকবে। তাহলে তুমি যদি দেখো, এই দেখো প্রাইস কোথায়, প্রাইস তো উপরের দিকে যাচ্ছে, তার মানে প্রাইস এই পয়েন্টে যদি আমি দেখি, প্রাইস তোমার মনে করো প্রচুর অনেকটা অনেকটা এই বরাবর প্রাইস অনেকটা না, এই ক্ষেত্রে তোমার সাপ্লাইও কিন্তু অনেকটা উঁচু হয়ে গেছে, তাই না? এটা বুঝতেই পারছো। প্রাইস এইখানে যদি নেমে আসে মানে কমে যায়, সাপ্লাইও কমে যাবে সেই ক্ষেত্রে, দেখে বুঝতেই পারছো। তাহলে এটা হলো পজিটিভ স্লোপযুক্ত, আর ওটা কিন্তু নেগেটিভ স্লোপযুক্ত। এই কথাগুলো কেমন বুঝতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা, হ্যাঁ। আর একটা আছে ল্যাফার্স কার্ভ। ল্যাফার্স কার্ভ কিন্তু কেমন দেখতে হয়? ওটা হয় অধিবৃত্তাকার, কিন্তু ওটাও খুব গুরুত্বপূর্ণ, ওখান থেকেও প্রশ্ন আগামী দিনে আসতে পারে, ওগুলো পরবর্তী ভিডিওতে আমি কিন্তু বুঝিয়ে দেবো ধীরে ধীরে। 17 দাগের প্রশ্ন বলছে, ভারতে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন কোন বছর শুরু হয়েছিল? তো ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন এটা শুরু হয়েছিল 2020 সালে। তাহলে অপশন ডি এখানকার সঠিক অ্যান্সার। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কিন্তু ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন শুরু হয় 2020 সালে। তার পরের প্রশ্ন কি বলছে, অভিজিৎ সেন ডাব্লিউপিআই কমিটি কোন বছর তাদের রিপোর্ট জমা দেয়? অপশান দিয়েছে 2004, 2008, 2010 নাকি 2006। তো এটা কি জিনিস সেটা তো আগে জানতে হবে। অভিজিৎ সেন ডাব্লিউপিআই কমিটি, ডাব্লিউপিআই বলতে বোঝাচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স, হোলসেল প্রাইস ইন্ডেক্স। তাহলে এই হোলসেল প্রাইস ইন্ডেক্সের যে রিপোর্ট সেটা কবে জমা দিয়েছিল? সেটা দেয় 2008 সালে। অপশন বি সঠিক অ্যান্সার। তার পরের প্রশ্ন কি বলছে, 19 দাগ, ভারতের সংবিধানে সমবন্ঠির তালিকা বা সমবর্তী তালিকায় একই কথা কনকারেন্ট লিস্ট, ভারতের সংবিধানে কটা লিস্ট আছে? তোমরা বলবে দাদা 3টে লিস্ট আছে, একটা হলো সেন্ট্রাল লিস্ট, একটা স্টেট লিস্ট, আর একটা হলো কনকারেন্ট লিস্ট। সেন্ট্রাল লিস্টে তোমরা বলবে যে দাদা 97 এতগুলো বিষয় আছে, বা 100ও কোনো কোনো জায়গায় থাকতে পারে। স্টেট লিস্টে কতগুলো আছে? 51। আর কনকারেন্ট লিস্টে আছে কত? 47টা কিন্তু বিষয় আছে, তাই না? তো অপশান দিয়েছে পুলিশ, আচ্ছা আচ্ছা সরি, এটা তো ভুল করলাম, 61 তো 61, 51 কি করে লিখে ফেললাম। স্টেট লিস্টে কিন্তু 61টা বিষয় আছে, 61টা বিষয় আছে, আর কনকারেন্ট লিস্টে কিন্তু 47টা বিষয় আছে, হ্যাঁ। মানে এখান থেকে 5খানা এখানে ট্রান্সফার হয়েছিল। তো বলছে যে আগে 66খানা ছিল এই লিস্টে, তারপরে এখান থেকে 5খানা এখানে যাই, এবং 5খানা যদি যাই তারপরে কতগুলো হয়েছে এখানে? 47 আর 5 52টা। তাহলে এইখানে কিন্তু 52টা আছে, হ্যাঁ, কনকারেন্ট লিস্টে। আর স্টেট লিস্টে আছে 51খানা বিষয়। যাই হোক, ভুল হয়ে গেছে একটু। বলছে যে মানে সমবর্তী তালিকা মানে যেখানে কিন্তু কেন্দ্র আর রাজ্য দুজন মিলে কিন্তু ল বানাবে। ঠিক আছে, সমবর্তী তালিকায় রাজ্য তালিকায় রাজ্য ল বানাবে, আর হলো কেন্দ্র তালিকায় কেন্দ্র ল বানাবে। তাহলে পুলিশ, ফৌজদারি বিষয়, রেডিও ও টেলিভিশন, নাকি পররাষ্ট্র বিষয়? দেখে তোমরা বুঝতেই পারছো কনকারেন্ট লিস্ট যেখানে কিনা দুজন মিলে ল বানাবে সেটা হলো ক্রিমিনাল ম্যাটার্স।
অর্থাৎ ফৌজদারি বিষয় কিন্তু, ঠিক আছে। পুলিশ টুলিশ এগুলো কোথায় রয়েছে? রাজ্য তালিকায়, ঠিক আছে। পররাষ্ট্র বিষয়ও কিন্তু কেন্দ্র তালিকায় থাকে, পররাষ্ট্র বিষয়। আর রেডিও টেলিভিশন এটাও কিন্তু কেন্দ্র তালিকায় থাকবে। চলে আসি তার পরের প্রশ্ন। 20 দাগের প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোনটি ভারতে ফসল মৌসুম নাই, মানে মৌসুমি ঋতুর উপরে কিন্তু এটা ডিপেন্ড করে না। তো তোমরা জানো মৌসুমি ফসল কিন্তু 3 প্রকার, রবি, খারিফ আর জায়েদ ফসল, কিন্তু রবি, খারিফ আর জায়েদ। তাহলে কোনটা নয়? তুমি এখান থেকে উত্তর করে দিতে পারো বরানি। বরানি কিন্তু অ্যাকচুয়ালি বর্ষা নির্ভর কিন্তু কৃষিকে বোঝায়, বর্ষা নির্ভর কৃষি, যেখানে সেচ খুব কম হবে, বর্ষার উপরেই কিন্তু ডিপেন্ড করবে। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পরিকল্পনা কমিশনের উপসভাপতি কে ছিলেন? তাহলে সভাপতি তো তোমরা সবাই জানো, সবসময় পরিকল্পনা কমিশন, প্ল্যানিং কমিশন বা নীতি আয়োগ যাই হোক না কেন, তার চেয়ারম্যান কিন্তু হবেন প্রধানমন্ত্রী। তাহলে প্ল্যানিং কমিশনের এই সময় যদি বলতো চেয়ারম্যান কে ছিলেন, তাহলে অটল বিহারী বাজপেয়ী হতো। কিন্তু উত্তর মানে চেয়েছে কি উপসভাপতি। অপশান দিয়েছে শঙ্কর রাও চৌহান, নাকি কেসি পান্ত, নাকি যশবন্ত সিনহা, নাকি এটা কিন্তু কোনো অপশানই ছিল না কিন্তু, হ্যাঁ, অ্যান্সার কি যখন বেরিয়েছিল কোনো অপশানই ছিল না। তাহলে উত্তর হবে কিন্তু দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উপসভাপতি ছিলেন কেসি পান্ত, ঠিক আছে। একটু কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করছে, মানে লেভেল খুবই বাড়িয়েছে কিন্তু এডিকুইটি, এটুকু বোঝা যাচ্ছে। তার পরের প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত কোনগুলি নন ট্যারিফ ব্যবস্থা হিসাবে গণ্য হয়? নন ট্যারিফ অপশান বলছে অ্যান্টি ডাম্পিং ব্যবস্থা, টেকনিক্যাল ব্যারিয়ার্স টু ট্রেড। তাহলে কোনটা হবে? এখানে কিন্তু উত্তর অপশান সি, অর্থাৎ দুটোই কিন্তু হবে নন ট্যারিফ ব্যবস্থা। অ্যান্টি ডাম্পিং ব্যবস্থা ও টেকনিক্যাল ব্যারিয়ার উভয়ই কিন্তু নন ট্যারিফ ব্যবস্থা। এগুলো বিদেশি পণ্যের অনিয়ন্ত্রিত আমদানি নিয়ন্ত্রণ করে আর দেশীয় যে শিল্প সেটাকে কিন্তু সুরক্ষিত করে। তাহলে মনে রাখবে এই দুটোর কাজ কি, বিদেশি পণ্যের যে অনিয়ন্ত্রিত আমদানি, বিদেশি পণ্য যেন অনেক পরিমাণে ভারতে ঢুকে না যায়, এইটাকে নিয়ন্ত্রণ করবে। আর দেশের যে সমস্ত শিল্পগুলো রয়েছে তাদের সুরক্ষা প্রদান করবে। 23 দাগের প্রশ্ন বলছে 1921 থেকে 1951 সালে ভারতের মৃত্যু হার কমে যায় কেন? দেখো প্রশ্ন অপশান দিয়েছে কমে যায় কেন, তাই তো, কমে যায় কেন বুঝতেই পারছো, তার মানে কিছু একটা উন্নতি হয়েছে, জন্মহারের বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, নাকি স্বাস্থ্য স্যানিটেশনের উন্নতি। উত্তর হবে অপশান বি, স্বাস্থ্য আর স্যানিটেশনের উন্নতির জন্য কিন্তু মৃত্যুহারটা কমে গেছিল, ঠিক আছে। তার পরের প্রশ্ন কি বলছে, আমি এবার খাদ্য গ্রহণে, দেখছো তোমরা সায়েন্স কিন্তু কি সুন্দরভাবে প্রশ্নটা তৈরি করেছে, একটা কেমিস্ট্রি, একটা ফিজিক্স আর একটা কিন্তু বায়োলজি দিয়েছে, খুব সুন্দরভাবে প্রশ্ন কিন্তু তৈরি করছে। একটু খেয়াল রেখে যেতে হবে তোমাদেরকেও, খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে আগামী দিনে যদি এসএসসি ক্র্যাক করতে হয়। অ্যামিবার খাদ্য গ্রহণে ব্যবহৃত অস্থায়ী আঙুলের মতন যে প্রকোষ্ঠগুলো তাকে কি বলা হয়? তোমাদের সকলেই জানো অ্যামিবার যে অস্থায়ী যে আঙুলের মতন যে বিবর্ধকগুলো থাকে তাকে কিন্তু সিউডোপোডিয়া বা ফলস ফিড বলা হয়, ফলস ফিড বা সিউডোপোডিয়া কিন্তু বলা হয়, ঠিক আছে। এই অস্থায়ী আঙুলের মতন যে জিনিসটা এটাকে প্রসারিত করে আর খাদ্যকে ঘিরে ধরে ভিতরের দিকে টেনে নেয়। 25 দাগের প্রশ্নটা কি বলছে, এই শিফটের লাস্ট প্রশ্ন, বৈদিক দর্শনে জীবনের 4 পুরুষার্থের মধ্যে মোক্ষ বলতে কি বোঝায়? তোমরা সবাই জানো যে মোক্ষ লাভ কিন্তু সবাই চায়। তা মোক্ষ বলতে কি বোঝাচ্ছে? ইচ্ছা পূরণের অনুসন্ধান, সামাজিক মর্যাদা, নাকি আধ্যাত্মিক মুক্তি, নাকি সম্পদ সঞ্চয়। এর অ্যান্সার হবে অপশন সি, আধ্যাত্মিক মুক্তি। জন্ম মৃত্যু, মোক্ষ মানে কি বোঝায়? যে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি, ঠিক আছে, আর আত্মার একটা পরম শান্তি অর্জন, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা আধ্যাত্মিক মুক্তির সাথে রিলেটেড। তো যারা এসএসসির প্রিপারেশন করছো তারা বলবো যে অবশ্যই ভালো করে প্রস্তুতি নাও, তার কারণ হলো জিকে কিন্তু দামদার জিকে আসছে, কিন্তু ওয়ান লিনিয়ার টাইপের আসছে, এটা একটা কিন্তু পজিটিভ বিষয়। সিএইচএসএল এর ক্ষেত্রে, এমটিএস এর ক্ষেত্রেও ওয়ান লিনিয়ার আসবে, কিন্তু সিজিএল এ যদি যাও তখন কিন্তু একটু বড় বড় টাইপের প্রশ্ন আসবে। সিজিএল এরও যদি প্রিভিয়াস ইয়ার এইভাবে সলভ মানে করার কথা বলো তাহলে সেটাও আমি কিন্তু শুরু করতে পারি।
তাহলে কেমন লাগলো আজকে সেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পরবর্তী ভিডিও তোমাদের কমেন্টের উপর বেস করেই কিন্তু আমি দ্রুত নিয়ে আসবো। থ্যাংক ইউ।